একসময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন। তাদের জীবনের প্রতিটি বিষয়ে তর্ক করছিল। কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল, বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই। একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জারব্রেড বেক করতে বলেছিল। বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না। তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গেলেন এবং 2 মুঠো আটা 1 মুঠো জড়ো করলেন। বুড়ো মহিলা টক ক্রিম দিয়ে ময়দা গাঁথল এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জারব্রেড বের করছে, তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল। বাহু, পায়ে, মাথা দিয়ে এবং চুলায় রাখুন। কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জারব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন। এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন। জিঞ্জারব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড়ল, তবে হঠাৎ উঠে বাড়ির বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল। জানালা থেকে বেঞ্চের দিকে, বেঞ্চ থেকে মেঝেতে, মেঝে এবং দরজাগুলি থেকে, বারান্দা থেকে বারান্দায়, উঠান থেকে গেটের দিকে প্রবেশ করলো আরও দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায়। কিন্তু জিঞ্জারব্রেড মানুষটি ধরা এত সহজ নয়। এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মাড়াই করছিলেন। দৌড়ে অতীত আদা রুটি লোকটি তাদের কাছে চেঁচিয়ে উঠল যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে। কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল, তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি। একজন আদাবাঁধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল। দৌড়ে অতীতে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা এবং কৃষকদের কাছ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাছ থেকে পালিয়ে যাবেন। কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি। প্রত্যেকে দৌড়ে জিঞ্জারব্রেড লোকটির পরে। তারা যতটা পারে দ্রুত চালায়, তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে। গরুটি হাঁটছে। সে চিৎকার করে বলল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধ, কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। গরু রেগে গেল এবং জিঞ্জারব্রেড লোকটির পিছনে ছুটে গেল, কেবল সে ধরতে পারে না। আর একজন শূকর তার সাথে দেখা করছিল। ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা, কৃষক, কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। একটি শূকর চিৎকার করে তার পিছনে ছুটল, কেবল সে ধরতে পারল না, সে খুব মোটা। একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে। ছোট্ট লোকটি বলেছিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা, কৃষক, কাঁচা, গরু এবং শূকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে। খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল, বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না, কেবল হরে তাকে দেখেছিল। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে। আমি আপনাকে খাবো, বলে। আর ছোট লোকটি উত্তর দিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধ, কৃষক, কাঁচা, গরু, শূকর এবং খড়ের কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালাতে পারত। নেকড়ে লম্বা হয়ে জিঞ্জারব্রেডের দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠল আর তার সাধ্যমতো দৌড়ে গেল। কেবল নেকড়ে তাকে দেখে। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে। তার ছোট মানুষটি ভয় পেল না, কিন্তু চেঁচিয়ে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধা, কৃষকদের কাছ থেকে, কাঁচা থেকে এবং গরু থেকে, শূকর থেকে, খড়ের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। একটি প্রচণ্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল, তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ধীরে পড়েছিলেন। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে আসে, ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে। শিয়াল খুব চতুর ছিল, কিন্তু ছোট মানুষটি এটি জানত না। অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে পালিয়ে এসেছেন, বৃদ্ধা থেকে, কৃষকদের কাছ থেকে, কাঁচি থেকে, গরু থেকে, শূকর থেকে, খড়ের কাছ থেকে, নেকড়ে থেকে এবং ভাল্লুক থেকে, যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে। শিয়াল শেষ
কথাটি শুনে বলল এবং সে খুব বুড়ো হয়ে গেছে, কিছুই শুনেনি। তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন। তার নির্বোধ জিঞ্জারব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন। শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি। তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার এটি পুনরাবৃত্তি করতে বলেছিলেন। জিঞ্জারব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শিয়াল যখন তার উপর ঝাঁপিয়ে পড়ল তখন সে নতুনভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেলল। আর জিঞ্জারব্রেড মানুষটি আর গর্বিত হয় না। অনেক দিন আগে একটি প্রত্যন্ত গ্রামে ক্যারেন তার মায়ের সাথে থাকত। গ্রীষ্মে তাকে খালি পায়ে হাঁটতে হয়েছিল এবং শীতে রুক্ষ কাঠের জুতা ছিল যা তার পায়ে খুব ঘষা দেয়। এবং তারপরে একদিন বৃদ্ধা জুতোওয়ালা লাল কাপড়ের স্ক্র্যাপ থেকে কারেন জুতা সেলাই করল। যেদিন ক্যারেনের মা স্বর্গে গিয়েছিলেন ঠিক সেদিনই তিনি মেয়েটিকে একটি উপহার এনেছিলেন এবং দরিদ্র মেয়েটির শেষকৃত্যের জন্য নতুন জুতো পরানো ছাড়া উপায় ছিল না। যদিও লাল জুতো শোকের জন্য মোটেই উপযুক্ত ছিল না, কারেনের অন্য কোনো ছিল না। এই সময় একটি বড় পুরনো গাড়ি গ্রামটি দিয়ে যাচ্ছিল এবং এতে একজন গুরুত্বপূর্ণ মহিলা ছিলেন। সে মেয়েটিকে দেখে তার জন্য দুঃখ পেয়েছিল এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বহু বছর ধরে কারেন কোনো মহিলার সাথেই ছিলেন এবং কখনো তার প্রিয় লাল জুতা খুলে ফেলেন না। কিন্তু মেয়েটি লক্ষণীয়ভাবে বেড়ে উঠেছে এবং সময় এসেছে তার নতুন জুতো কেনার। তো মহিলা ক্যারেনকে দোকানে নিয়ে গেলেন। ভদ্রমহিলা ইতিমধ্যে বুড়ো হয়েছিলেন এবং তাই সঠিক জুতাটি দেখতে পেলেন না। তারপরে তিনি ক্যারেনকে গির্জার পড়তে সবচেয়ে বিনয়ী কালো জুতা চয়ন করতে বলেছিলেন। তবে দোকানের জানালায় ছিল উজ্জ্বল লাল জুতো। জুতোওয়ালা একসময় ক্যারেনের জন্য তৈরির মতো ছিল এবং তাই মেয়েটি মহিলাটিকে জানিয়েছিল যে সে সবচেয়ে সহজ জুতা বেছে নিয়েছে এবং উপপত্নী আনন্দের সাথে তাদের জন্য অর্থ প্রদান করেছিল। রবিবার এসেছিল এবং বৃদ্ধা ক্যারেনকে গির্জার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। উপপত্নীতা মেয়েটিকে বিনয়ী ও সংযত পোশাক পরতে বললেন, কিন্তু ক্যারেন নতুন জুতো পরার জন্য এতটাই চেয়েছিলেন যে তিনি প্রতিরোধ করতে পারেন না এবং লাল জুতাতে গির্জায় যান। এবং সেবার সমস্ত লোক এখন এবং তারপরে কারেনের পায়ের দিকে তাকিয়ে আছে। রাতের খাবারের পরে মহিলাটি লোকদের কাছ থেকে জানতে পেরেছিল যে কারেন লাল জুতা পরে এসেছিল। ভদ্রমহিলা লজ্জায় দাঁড়াতে পারেননি এবং তাড়াতাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একজন প্রবীণ সৈনিক গির্জার গেটে তাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি ভদ্রমহোদয়ের প্রতি গভীরভাবে মাথা নত করলেন, লাল জুতোটি দেখলেন এবং তাদের আগে কখনো প্রশংসিত হতে শুরু করলেন। ক্যারেন আনন্দে নাচলেন এবং তারপরে তার পা নিজেরাই নাচতে শুরু করলো, যেন জুতাগুলিতে একরকম জাদু শক্তি থাকে। মেয়েটি ভয় পেয়েছিল, সে তার জুতা ফেলে দিতে চেয়েছিল, তবে তারা শক্ত ছিল। জুতো দৃঢ়ভাবে তার পায়ে সংযুক্ত ছিল এবং ক্যারেনকে নাচতে হয়েছিল। তিনি রাতে এবং দিনে উভয় সময়ে বৃষ্টি এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাঠ এবং ঘাড়ে জুড়ে নাচতেন। এবং তারপরে এক রাতে মেয়েটি নিজেকে বনের কিনারে পেয়ে গেল। চারদিকে অন্ধকার ও ভীতি ছিল। হঠাৎ একটি সাদা আলো ক্যারেনকে অন্ধ করে দিয়েছে। এটি একটি দীর্ঘ সাদা পোশাকের মধ্যে একটি দেবদূত ছিল। তার কাঁধের পিছনে ছিল বড় ডানা যা খুব মাটিতে নেমেছিল। তিনি মেয়েটির দিকে কড়া নজর দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার প্রতারণা, অহংকার ও অবাধ্যতার জন্য সে চিরকাল নাচবে যতক্ষণ না সে মায়ের মতো দূরে সরে যায়। কারেনের কোনো কথা বলার সময় হওয়ার আগে জুতো তাকে ধরেছিল এবং তার দিকে এগিয়ে যায়। দীর্ঘদিন ধরে মেয়েটির জুতোটি পাথরগুলির উপরে ঝোপ এবং কাটা ঝোপের মধ্য দিয়ে পড়া ছিল। ধারালো কাটা ক্যারেনের পায়ে খনন করে এবং তাদের রক্তাক্ত করে আছড়ে পড়ে। এবং তারপরে তিনি ফরেস্টারের ছোট নির্জন বাড়িতে নাচলেন। মেয়েটি বারান্দায় বসে কাঁদতে কাঁদল। তিনি তার অবাধ্যতার জন্য অনুশোচনা করতে পেরেছিলেন এবং বেশিরভাগই মহিলাটির কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন। ফরেস্টার মেয়েটির কান্নার কথা শুনে তিনি তার প্রতি মমতা করলেন এবং সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তারপরে সে রূপোর কাঁচি নিয়ে লাল জুতো কেটে ফেলল। কারেন আবার পায়ে নিয়ন্ত্রণ করতে পেরে আনন্দিত হয়েছিল। এখন তার চেয়েও বেশি কিছু, সে বাড়ি যেতে চেয়েছিল। মেয়েটি ফরেস্টারকে ধন্যবাদ জানায় এবং তিনি তাকে তার মেয়ের পুরানো কাঠের জুতা উপহার দিয়েছিলেন। চপ্পল রেখে ক্যারেন আবার তার উদ্ধারককে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে গেল। তাই তিনি তার বাড়ির প্রান্তরেখা না দেখে দিনরাত অরণ্যগুলিতে প্রবেশ করে মাঠগুলির মধ্যে দৌড়ে গিয়েছিলেন।
তারপরে মেয়েটি তার শেষ শক্তিটি সংগ্রহ করে রুশেদ উঠল। রুশেদ তিনি দৌড়ে সেই ড্রয়িং রুমে গেলেন। সেখানে বসেছিলেন এক দুঃখিত মহিলা। তিনি পুরো সপ্তাহে তার নাম করা কন্যাকে শোক করছিলেন। কারেনকে দেখে উপপত্নী আনন্দে ভরে উঠল। মেয়েটি নিজেকে তার ভেজা নার্সের অস্ত্রের মধ্যে ফেলে দেয় এবং তার অবাধ্যতার জন্য ক্ষমা চাইতে শুরু করে। অবশ্যই উপপত্নী কারেনকে ক্ষমা করে দিয়েছিল এবং মেয়েটি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আর কাউকে প্রতারণা করবে না।